কি এক্সপেরিমেন্ট করলাম, রাদারফোর্ডের কোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। এগুলো সেই 11-এ হয়তো পড়েছিলিস, হয়তো মনে আছে। কি করেছিল সেখানে, যে একটা গোল্ড ফয়েল নিয়েছিল, আলফা পার্টিকেল দিয়ে তার উপরে হিট করা হয়েছিল। সেখান থেকে কি দেখা গেল, কিছু কিছু আলফা পার্টিকেল একদম স্ক্যাটার করছে। কেন স্ক্যাটার করছে না, আলফা পার্টিকেলের চার্জটা কি ছিল, পজিটিভ চার্জ। হ্যাঁ, তো স্ক্যাটার করছে অ্যাকচুয়ালি ভেতরের যে নিউক্লিয়াসটা আছে সেটাতেও তার মানে পজিটিভ চার্জ আছে, সেই জন্য এই পজিটিভ রিপেল করছে, রিপেল করে ওটা স্ক্যাটার হচ্ছে। এবার এই স্ক্যাটার যেটা হচ্ছিল সেটা দুটো অ্যাঙ্গেলে হচ্ছে, একটা স্মল অ্যাঙ্গেলে কিছু কিছু পাচ্ছি আর লার্জ অ্যাঙ্গেলে পাচ্ছি, কিন্তু লার্জ অ্যাঙ্গেলের যে পরিমাণ পাচ্ছিলাম সেটা খুবই কম ছিল, স্মল অ্যাঙ্গেলটাই বেশি ছিল। তো তার থেকে কি বোঝা গেল যে নিশ্চয়ই বেশিরভাগ পার্টিকেলই আমার নিউক্লিয়াস থেকে অনেক দূর দিয়ে যাচ্ছে, অনেকটা দূর দিয়ে যাচ্ছে। সেই জন্য কি হচ্ছে, দূর দিয়ে যাওয়ার ফলে তাদের মধ্যে রিপালশন যে ফোর্সটা কাজ করছিল, রিপালসিভ ফোর্সটা, সেটা কি হচ্ছিল, খুব কম হচ্ছিল। ওই জন্য ও বেশি অ্যাঙ্গেলে স্ক্যাটার করতে পারছিল না, আর খুব কম আলফা পার্টিকেলই তো নিউক্লিয়াসের একদম কাছ দিয়ে যাচ্ছিল। তার মানে অ্যাটমের বেশিরভাগ জায়গাটাই ফাঁকা, আর মাঝখানে কিছুটা একটা অংশ আছে যেখানেতে আমার একটা পজিটিভ চার্জ আছে। সেই পজিটিভ চার্জটাকে আমরা কি বললাম, নিউক্লিয়াস। এবারে নিউক্লিয়াসের মধ্যে দুটো পার্টিকেল থাকে, কি কি, প্রোটন আর নিউট্রন। এগুলো জানিস, দুজনকে নিউক্লিয়ন একসাথে বলা হয়। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম, যে আমরা নিউট্রন নাম্বার আর প্রোটন নাম্বার এদের ভ্যারিয়েশন অনুযায়ী কিছু কিছু ভাবে ক্লাসিফাই করতে পারি অ্যাটমগুলোকে। যদি আমরা প্রোটন নাম্বারকে জেড ধরি, নিউট্রন নাম্বারকে এন ধরি, আর মাস নাম্বারকে এ ধরি, তাহলে এ ইকুয়ালস টু কি হয়, জেড প্লাস এন। আর এক্ষেত্রে জেড এর যখন জেডটা সেম থাকবে আর ডিফারেন্ট এ থাকবে, তখন আমরা যে ধরনের অ্যাটম পাবো সেগুলোকে বলা হয় পরস্পরের আইসোটোপস। আইসোবার কাকে বলা হবে, যখন দুটো এলিমেন্ট যাদের সেম মাস নাম্বার কিন্তু ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, তাদের আইসোবার বলা হবে। সেম এন বা ডিফারেন্ট জেড, তাকে আইসোটোন বলা হবে। ওকে, নতুন জিনিস কি শিখেছিলাম, মিরর নিউক্লিয়াই কাকে বলে। মিরর নিউক্লিয়াই মানে হচ্ছে আমার দুটো অ্যাটম আছে, দুটো অ্যাটমের প্রথম অ্যাটমটার যেটা অ্যাটমিক নাম্বার সেটা সেকেন্ড অ্যাটমটার নিউট্রন নাম্বার, মানে প্রোটন নাম্বার যেটা ফার্স্টার সেটা সেকেন্ডের নিউট্রন নাম্বার, আর যেটা সেকেন্ডার প্রোটন নাম্বার সেটা ফার্স্টার নিউট্রন নাম্বার। এগুলো হচ্ছে তার এক্সাম্পল। আইসোমার্স পড়েছিলাম যে ব্রোমিনের দুটোই ব্রোমিন, কিন্তু দুজনেই একটা এনার্জি স্টেটে, দুটো আলাদা আলাদা নিউক্লিয়ার এনার্জি স্টেটে বিলং করছে, সেটা ডিফারেন্ট টাইমের জন্য। তাহলে একটাই অ্যাটম দুটো আলাদা আলাদাভাবে থাকতে পারে এনার্জি স্টেটে, সেটাকে আমরা আইসোমার বলছিলাম। আর এটা আইসো ডায়াফেজ না, আইসো ডায়াফার্স। এখানে কি হয় যে নিউট্রন আর প্রোটনের যে ডিফারেন্সটা আছে, ঠিক আছে, এইগুলোর মধ্যে সেম থাকে, মানে যে নিউট্রন প্রোটনের নাম্বারের ডিফারেন্সটা সেম থাকে। নেক্সট আমরা ক্যালকুলেট করতে চাইছিলাম কি, নিউক্লিয়াসের সাইজ। এই যে নিউক্লিয়াসটা আছে তো জেনে গেলাম ভেতরে, কিন্তু কতটা জায়গা জুড়ে আছে বা তার সাইজটা কতটা, সেগুলোকে বার করার জন্য অনেক রকমের এক্সপেরিমেন্ট করা হয়। তার সেই তিনটে এক্সপেরিমেন্ট হচ্ছে, এই তিনটে এক্সপেরিমেন্ট, নিউট্রন স্ক্যাটারিং, ইলেকট্রন স্ক্যাটারিং, রাদারফোর্ড স্ক্যাটারিং। আচ্ছা, সহজ উপায়ে কি করে বার করা যায় আর এর ভ্যালু, আর মানে কি রেডিয়াস অফ নিউক্লিয়াই, সেটা হচ্ছে নিউক্লিয়ন ডেন্সিটি দিয়ে। নিউক্লিয়ন ডেন্সিটি মানে কি হবে, মাস নাম্বার বাই ভলিউম। মাস নাম্বার হচ্ছে এ, আর ভলিউম কি হবে 4/3 পাই আর কিউব, যেখানে আরটা হচ্ছে আমার নিউক্লিয়াসের রেডিয়াস, আমি অ্যাজিউম করে নিচ্ছি। এবার বল, নিউক্লিয়ন ডেন্সিটি অলওয়েজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, কারণ ওখানে নিউট্রন আছে আর প্রোটন আছে। এই যে ইউনিফর্ম আছে, এটা এক একটা এলিমেন্ট বা এক একটা অ্যাটমের ক্ষেত্রে সেম ধর, তাহলে সেখান থেকে আমি এটাকে এরমভাবে ভ্যারিজাস দিয়ে লিখতে পারবো, আর কিউব ভ্যারিজাস এ, সেখান থেকে আর ইজ ইকুয়ালস টু 1/3 লিখতে পারবো। এবার প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে তুলে দিলে এখানে r0 নিয়ে এলাম, r0টা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সরি এখানে প্রপোর্শন সাইনটাকে তুলে দিলে হবে। আচ্ছা,
তার ভ্যালুটা হয় 1.1 থেকে 1.5। ফেমটোমিটার। ওকে, তাহলে এখানে আমরা ধরে নিয়েছি প্রোটন আর নিউট্রন একটা ছোট্ট কোরের মধ্যে কনফাইন্ড আছে। সেই কনফাইন্ডটাকে একটা স্পিয়ার ধরে নিয়েছি, তার নামই হচ্ছে নিউক্লিয়াস। তারপর আমরা এখানে বার করেছিলাম কিভাবে ইলেকট্রনকে আমরা বলতে পারি যে ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতরে থাকে না, সেটা ডি ব্রগলি দিয়ে এক্সপ্লেন করেছিলাম। এটা আশা করি মনে আছে, যারা করিসনি এই ভিডিওটা একবার দেখে নে, এখানটা দেখে নে, এটা পিডিএফটা পাঠিয়ে দিয়েছি, ওটা থেকে করে নিন। আচ্ছা, তারপরে আমরা ইন্ট্রোডিউস করলাম অ্যাটমিক মাস ইউনিট। 1 atomic mass unit is equals to 1.66 into 10 to the power minus 24 গ্রাম। এটা শো করতে বলেছিলাম, এটা আমরা 12 কার্বনের মাস ধরে সেখান থেকে বার করেছি। এটা সলিউশনটা। তারপরে 1 atomic mass ইউনিটের এনার্জি ইকুইভ্যালেন্ট কত, ইকুইভ্যালেন্ট এনার্জি কত হয় সেটাও ক্যালকুলেট করলাম আগের দিনকে, 931.502 মেগা ইলেকট্রন ভোল্ট। তারপরে এগুলো তোদের করতে দিয়েছিলাম, আর একটা দিয়েছিলাম এখানে লেখা নেই, সেটা গ্রুপে পাঠিয়েছিলাম। আচ্ছা, আজকে শুরু হবে নিউক্লিয়ার ফোর্স। এটা হলো আগের দিন এইটুকুই পড়িয়েছি, বেশি পড়াইনি। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, কিন্তু ওরা নিউক্লিয়াসের মধ্যে আছে কি করে, কেন আছে ভেতরে? কারণ নিশ্চয়ই ওদেরকে কেউ একজন ধরে রেখেছে, সেই জন্য। সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এই নিউক্লিয়ার ফোর্সটা কতখানির মধ্যে কাজ করে? অনলি নিউক্লিয়াসের ভেতরে। নিউক্লিয়াসটাই হচ্ছে এই ফোর্সটার রেঞ্জ। এর রেঞ্জের বাইরে কিন্তু নিউক্লিয়ার ফোর্স কাজ করবে না। তো এটা খুবই শর্ট রেঞ্জ। একটু আগে আমরা দেখেছি যে এর রেডিয়াসটা হয় 1 ফার্মির কাছাকাছি, ফেমটোমিটারের কাছাকাছি, 1 ফেমটোমিটারের কাছাকাছি। তো খুবই ছোট রেঞ্জ। এই রেঞ্জের ভেতরে এটা থাকবে ফোর্সটা, আর রেঞ্জের বাইরে গেলেই এটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সেই জন্য আমরা বলতে পারি নিউক্লিয়ার ফোর্সটা স্যাচুরেট করে যায় একটা পয়েন্টের পর, আর এর পর স্যাচুরেট করে যায়। আর কি নিউক্লিয়ার ফোর্সটা অ্যাট্রাকটিভ না হলে ওরা দুজনকে ধরে রাখতে পারবে না, রিপালসিভ হলে তো কখন চলে যেত। আচ্ছা, নিউক্লিয়ার ফোর্স ইজ স্ট্রঙ্গার বাই এ ফ্যাক্টর 10 to the power 2 times of কুলম্ব ফোর্স। আমরা এমনি ফান্ডামেন্টাল ফোর্স কতগুলো আছে বলতো? ফান্ডামেন্টাল ফোর্স চারটে আছে। তার মধ্যে কুলম্ব ফোর্স একটা, কুলম্ব ফোর্সের থেকেও 10 to the power 2 times স্ট্রঙ্গার নিউক্লিয়ার ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে 10 to the power 36 টাইমস স্ট্রঙ্গার। গ্র্যাভিটেশনাল ফোর্সও সব থেকে কম হয়, মানে কম স্ট্রং হয়। আর উইক ফোর্স মানে বিটাডিকে পড়েছিস তোরা? বিটাডিকে এগুলো পড়েছিস? হ্যাঁ, এগুলো ছিল। হ্যাঁ, তো এরকম হয়। এগুলোর থেকে এরা মানে রেঞ্জটা বলেছি যে কতটা কি হয়। এই ফোর্সটা চার্জ ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে চার্জের ওপর ডিপেন্ড করে না। এটা একটু ডিটেলসে আছে, পরে আসছে। চার্জের ওপর ডিপেন্ড করে না। আর কি স্পিন ডিপেন্ডেন্ট। স্পিনের ওপর এটা ডিপেন্ড করে টোটালি, কিভাবে স্পিন মানে কিভাবে ওরিয়েন্টেড থাকলে নিউক্লিয়ার ফোর্সের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়। এবার এগুলো তো জানা তোদের। মাস ডিফেক্ট অ্যাকচুয়ালি কি? ধর কতগুলো প্রোটন ছিল। হ্যাঁ হ্যাঁ, একটা প্রশ্ন, এই যে নিউক্লিয়ার ফোর্স তো অ্যাট্রাকটিভ ফোর্স, প্রোটন আর নিউট্রন বা যদি বলি নিউক্লিয়ন গুলোর মধ্যে এটা কাজ করছে, তাহলে যখন একটা নিউক্লিয়াস ফর্ম করছে মানে তাদের মধ্যেও তো এই মানে নিউক্লিয়ন গুলোর মধ্যে এটা কাজ করছে, তাহলে এটা যদি টোটালি অ্যাট্রাকটিভ ফোর্স হয় তাহলে তো একটা সার্টেন টাইমে গিয়ে দুটো যখন ক্লোজলি চলে আসবে একটা আর একটার ভিতর তো কোল্যাপস করে যাবে। না, অ্যাকচুয়ালি এখানে কি কেসটা হয় জানিস? এখানে আমরা বলি এরকম যে অ্যাট্রাকটিভ ফোর্স, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটে প্রোটন আর নিউট্রনের মধ্যে একটা ভার্চুয়াল পার্টিকেল ধরে নেওয়া হয় যে তারা একে অপরকে নিচ্ছে, ঠিক আছে? কারণ মানে এক্সচেঞ্জ করে ওরা, যেটার নাম হচ্ছে মেসন, ঠিক আছে? এই যে মেসনটা ওরা এক্সচেঞ্জ করে, এই মেসনটা এক্সচেঞ্জ করার ফলে সেখানে একটা মেসনিক ফিল্ড তৈরি হয়। যেমন ধর ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হয় সেটা কিসের জন্য তৈরি হয়? ইলেকট্রিক চার্জের জন্য তৈরি হয়।
তো সেখানে দুটো ইলেকট্রনের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকে, ইলেকট্রিক ফিল্ডের জন্যই ওই ইলেকট্রিক ফোর্সটা তৈরি হয়। এখানে এই নিউক্লিয়ার ফোর্সটা তৈরি হয় এই মেসনিক ফিল্ডের জন্য। এদের মধ্যে যে মেসনের এক্সচেঞ্জ হয় তার জন্য সেখানে একটা মেসনিক ফিল্ড তৈরি হয়। এই মেসনিক ফিল্ডটা তৈরি হয় বলেই এখানে একটা তার জন্য একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। মানে ধর এটা ধরা হয় যে একটা নিউট্রন মেসন ছেড়ে দিয়ে প্রোটন হয়, ঠিক আছে, আবার একটা প্রোটন মেসন ছেড়ে দিয়ে নিউট্রন হয়, তাহলে ওরা সবসময় ইন্টারচেঞ্জ করছে। এটা জাস্ট পুরোটাই অ্যাজাম্পশন, এটা কিন্তু প্রমাণ ওরম ভাবে মানে সবই ধরে নিতে হয়েছে আর কি। তো সেক্ষেত্রে একটা মেসনিক ফিল্ড তৈরি হবে, সেই মেসনিক ফিল্ডটাই হচ্ছে আমার সোর্স অফ নিউক্লিয়ার ফোর্স। এক্স্যাক্ট যেমন ধর আমরা ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স পড়ি না, ঠিক সেরকম ভাবেই এটাকেও মানে কল্পনা করা হয়েছে। বোঝা গেছে? তোর কি জিনিসটা ক্লিয়ার হলো যে বলছিলিস? হ্যালো? হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, এবার ধর কিছু ইলেকট্রন বলছি, সরি, নিউট্রন আর প্রোটন যদি একা একা থাকে, তাহলে এক একটা প্রোটনের মাস হয় ধর m সাফিক্সে p, আর এক একটা নিউট্রনের মাস হয় m সাফিক্সে n। এবার আমরা ধরেই নিয়েছি আগে প্রোটনের নাম্বারকে z দিয়ে ডিনোট করব আর নিউট্রনের নাম্বারকে n দিয়ে ডিনোট করব। তাহলে আমরা মাস ডিফেক্ট কাকে বলবো? যখন ওরা দুজন ইন্ডিপেন্ডেন্টলি আছে, ইন্ডিপেন্ডেন্টলি z খানা প্রোটন আছে আর ইন্ডিপেন্ডেন্টলি n খানা নিউট্রন আছে, তাদের মাসটাকে অ্যাড করলাম, ঠিক আছে। এবার তারা যখন একটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস ফর্ম করছে, সেই নিউক্লিয়াসের যে মাস সেটাকে তার থেকে ডিভাইড করছে। মানে কি, ওরা ইন্ডিপেন্ডেন্টলি ঘুরে বেড়াচ্ছিল, মানে ওদের কাছে একটা এনার্জি ছিল। যখন ওরা একসাথে একটা জায়গায় বাউন্ড হলো, সেই বাউন্ড হওয়ার জন্য ওদের কিছুটা এনার্জি রিলিজ করতে হয়েছে, মানে এনার্জি দিতে হয়েছে, যার জন্য ওরা বাউন্ড হতে পেরেছে নিউক্লিয়াসের মধ্যে। সেই যে বাউন্ড হলো এনার্জি, মানে এনার্জিটা যেটা চলে গেল, সেই এনার্জিটাই তো হচ্ছে কোথা থেকে পাচ্ছে? তাদের মাস থেকে পাচ্ছে। সেই যে একটা চেঞ্জ রয়ে গেল, মানে একটা কমজোরি রয়ে গেল, সেইটাই হচ্ছে মাস ডিফেক্ট। মাসের কিছুটা কমতি হলো, সেটা হচ্ছে আমাদের মাস ডিফেক্ট। তাহলে মাস ডিফেক্টকে আমরা এরকম ভাবে লিখি ডেল্টা এম দিয়ে, জেড এমপি আর এন এম এন মাইনাস এম এজেড। এই এম এজেডটা হলো আমার তোর নিউক্লিয়াসের মাস। এগুলো জানিস, এগুলো পড়েছিস। আচ্ছা, মাস ডিফেক্ট কিন্তু বোথ পজিটিভ হতে পারে আর নেগেটিভ হতে পারে। কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে আমরা আরেকটু পরে গিয়ে দেখছি। আচ্ছা, এই যে মাস ডিফেক্টটা, এই যে এইমাত্র তোদের কি বললাম যে মাসটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে এনার্জিতে, সেই এনার্জিটা কি এনার্জি? বাইন্ডিং এনার্জি। যে মাস ডিফেক্টটা হলো সেই মাসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এনার্জিতে, সেই এনার্জিটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। তাহলে এবার বাইন্ডিং এনার্জিটা কি? একটা নিউক্লিয়নকে যদি তুই ওদের ওই বাউন্ড স্টেট থেকে বাইরে বার করে আনতে চাস, তোকে যতটা এনার্জি দিতে হবে সেটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি। এটা হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে। সেটাকে আমি যেভাবে লিখি এমসি স্কোয়ার দিয়ে বাইন্ডিং এনার্জি পেয়ে গেলাম, ঠিক আছে। সেকেন্ড আসছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, একে বলা হয় বাইন্ডিং ফ্র্যাকশন। সেটা কি? বাইন্ডিং এনার্জিকে আমি নিউক্লিয়ন নাম্বার দিয়ে ডিভাইড করে দেবো, সেটা পেয়ে গেলাম আমি বাইন্ডিং ফ্র্যাকশন। দেখ, সেটাকে এফ বি দিয়ে লিখছে, ইবি বাই এ, যেটা আমার ইবির তোর এক্সপ্রেশনটা ছিল সেটাকে এ দিয়ে ডিভাইড করেছি। থার্ড প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে মাস ডিফেক্ট বাই মাস নাম্বার। মাস ডিফেক্টকে মাস নাম্বার দিয়ে ডিভাইড। মাস ডিফেক্টকে আমি এটা লিখতে পারি এম এ জেড মাইনাস এ বাই এ। এখানে ইবিটা কি? ইবিটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি তোর লেখাতেই তো আছে, দেখ, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। আর এটা কি? নিউক্লিয়নের নাম্বার। ওকে, এবার দেখ
এখান থেকে গ্রাফ আঁকতে দেয় এবং গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে FB ভার্সেস A। FB মানে হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, তাই তো? এই মাত্র পড়লি যেটা, এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মানে বাইন্ডিং এনার্জি নিউক্লিয়ন নাম্বার দিয়ে তাকে ভাগ করেছি। দেখ গ্রাফটা অ্যানালিসিস করতে হবে। দেখ প্রথমে যে কয়েকটা আছে, ধর 8, এখানে তো 8 মাস নাম্বার অবধি, ঠিক আছে? দেখ খুব হাই পিক পেয়েছি, মানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা খুব তাড়াতাড়ি বেড়ে গেছে, একদম র্যাপিডলি বেড়েছে। এবার তারপরে একটু আস্তে 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 গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে। এই যে সাইনটা দেখছি সেটা মানে হচ্ছে এর মাঝখানে অনেক কিছু আছে আর কি। দেখ 30 পর 60 লিখেছি, এখানটা মোটামুটি একটা কনস্ট্যান্ট হয়ে গেছে, তারপরে আবার আস্তে আস্তে নামতে শুরু করেছে। এই যে পোর্শনটা আছে, এই যে একদম লাইট নিউক্লি আর একদম একদম হাই এ আর কি মাস নাম্বার, এদের জন্য আমার মাস ডিফেক্টটা পজিটিভ হয়। আর এই যে মাঝখানে যেগুলো আছে এগুলোর জন্য মাস ডিফেক্টটা আমার নেগেটিভ হয়ে যায়। তোকে যদি এখানে দেওয়া হয় ভ্যালুগুলো, যে নিউক্লিয়াসের মাস কত, নিউট্রনের মাস, প্রোটনের মাস কত, তুই যদি বার করিস এখানকার যে অ্যাটম গুলো আছে তাদের মাস ডিফেক্ট, দেখবি এখানে সব নেগেটিভ আসবে, এগুলো পজিটিভ। নেগেটিভ হলে বাইন্ডিং এনার্জিটা তাহলে কোত্থেকে পাচ্ছে? নেগেটিভ হলে বাইন্ডিং এনার্জিটা কোত্থেকে পাচ্ছে মানে মাস বাইন্ডিং এনার্জি দেখ মাস ডিফেক্ট নেগেটিভ মানে হচ্ছে তো তাই এনার্জি। আমাকে একটা কথা বল, এখানে একটা জিনিস দেখ, ডেল টাইম মানে কি মাস ডিফেক্ট, তাই তো? এখানে মাস ডিফেক্টের এই ভ্যালুগুলোকে বসালে এইটা বড় হয়ে যাবে, এগুলো ছোট হয়ে যাবে, ওই জন্য এগুলো মাইনাস আসছে, ঠিক আছে? এবারে তার এখানে তুই কি করছিস, এখানে তুই তো ভ্যালুটা বসাচ্ছিস। এখানে নেগেটিভটা আসছে কেন? কারণ এর ভ্যালুটা কম, এর ভ্যালুটা বেশি বলে। আর এখানে তুই তো এনার্জি, তার করেসপন্ডিং এনার্জি বার করছিস না, সেখানে তুই নেগেটিভ মাসটা নিবি, কারণ নেগেটিভটা আসছে মাস ডিফেক্ট মানে। মাস ডিফেক্ট নেগেটিভ আসলে এনার্জিটাও নেগেটিভ আসবে। হ্যাঁ তুই কি বলছিস আমি বুঝতে পারছি, তুই বলছিস এখান থেকে নেগেটিভ ভ্যালু এলে এনার্জিটাও নেগেটিভ আসবে, এনার্জিতে তুই নেগেটিভ ভ্যালুটাই বসাবি বলছিস। তার মানে ওকে আরো সেটাকে কভার করতে গেলে তোর বাইন্ডিং এনার্জি ওর নেগেটিভ আসবে। এবার বাইন্ডিং এনার্জি মানে বাইরে থেকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইন্ডিং এনার্জি নেগেটিভ আসবে, তখন ওরা দিতে পারছে না। মানে বাইরে থেকে এনার্জি দিয়ে বাইন্ড করতে হবে। হ্যাঁ তাহলে আমাদের যখন আয়রন, যেমন আয়রন তো খুবই মাঝামাঝি জায়গায় আছে, আয়রনের ক্ষেত্রে তো আমাদের কিছু দিতে হয় না বাইরে থেকে, ওটা তো এমনি স্টেবল। এমনি স্টেবল না, আমি কি বলতে চাইছি দেখ, এমনিতে তো ওরা স্টেবলই, তুই কখন তোকে বাইরে দিতে হবে? ধর তুই ওকে ফর্ম করছিস, তুই কি কখনো ওকে ফর্ম করে দেখেছিস? মানে তোকে আলাদা আলাদা নিউট্রন প্রোটন দেওয়া হলো, তুই তাদের দিয়ে নিউক্লিয়াস তৈরি করলি, সেটা নয়। সেটা তুই কোথায় করেছিস? তুই তো দেখছিস আয়রনটা স্টেবল, কিন্তু আয়রনটা যখন ফর্ম হয়েছে তখন তো আমাকে এনার্জিটা, তখন আমার বাইন্ডিং এনার্জিটা কাজে লাগে, বাকি সময় কোথায় বাইন্ডিং এনার্জি কাজে লাগে? বাইন্ডিং এনার্জিটা মানে হচ্ছে নিউক্লিয়াসটা যে ফর্ম হচ্ছে সেটার জন্য প্রোটন আর নিউট্রনদেরকে যেটা দ্বারা ধরে রাখছে, হ্যাঁ যে এনার্জিটা ধরে রাখছে সেটা। হ্যাঁ, তো সেটা নেগেটিভ মানে কি আর পজিটিভ মানেটা কি, মানে বুঝছি না আমি এটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, বাইন্ডিং এনার্জিটা তোরা যেভাবে দেখছিস, তোরা ডেফিনেশন বা এখানে যে ক্যালকুলেশনটা করছিস, ঠিক আছে, ক্যালকুলেশনটা করছিস যখন, তখন এই ভ্যালুটা নেগেটিভ আসছে, সেই জন্য তুই এনার্জিটাকে নেগেটিভ পাচ্ছিস।
মানে হ্যাঁ, যে মাসটা ডিফেক্ট হচ্ছে সেই মাসটাই তো এনার্জিতে কনভার্টেড হচ্ছে। এবার সেই মাসটা যদি নেগেটিভ হয় তার মানেটা কি? তার মানেটা কি? তার মানে সে এটাকে যোগান দিতে পারছে না। সে কি ওটাকে যোগান দিতে পারছে? তখন আমাকে বাইরে থেকে এক্সট্রা এনার্জি দিতে হবে। এবার যখন ওরা ফর্ম হয়ে গেল ধর, ঠিক আছে, তুই বাইরে থেকে এক্সট্রা এনার্জি দিয়ে ফর্ম করেছিস, এবার ওরা ফর্ম হয়ে যাওয়ার পর আর এনার্জি কি হবে? তখন তখন তোরা এনার্জি পেয়ে অলরেডি ফর্ম হয়ে বসে আছে। বাইন্ডিং এনার্জিটা লাগছে কখন? ফর্ম হওয়ার সময় তো। দিদি বইয়ে তো ছিল যখন সেপারেটেড থাকবে অলরেডি তখন ওদেরকে বাইন্ড করতে গেলে বাইন্ডিং এনার্জিটা ইভলভ হবে, আর যদি সেপারেট করতে চাই তখন বাইন্ডিং এনার্জি দিতে হবে। বুঝলাম না কি বললি। বাইন্ডিং এনার্জিটা ইভলভ হবে মানে কি? মানে মানে বইয়ে তো পড়েছিলাম যে নিউক্লিয়াসের যে নিউক্লিয়ন গুলো আছে ওগুলোকে সেপারেট করতে গেলে আমাকে বাইন্ডিং এনার্জিটা দিতে হবে, সেটা মানে বলছি। যতটা বাইন্ডিং আর যদি এনার্জি হয় separated- সেই এনার্জিটা দিতে হ্যাঁ। হবে তাদেরকে সেপারেট করার জন্য। হ্যাঁ সেটা বলছি। আর যদি সেপারেটেড থাকে নিউক্লিয়ন গুলো আগে থেকে, তো ওদেরকে মানে নিউক্লিয়াসে আনতে গেলে বাইন্ডিং যেটুকু বাইন্ডিং এনার্জি হয় সেই এনার্জিটুকু আমি পাবো, এটা আছে বই। হ্যাঁ, তো সেটাই তো এখানে বলা হচ্ছে। ওদেরকে ফর্ম করতে গেলে তো বাইন্ডিং এনার্জি দিতে হবে না। না, সেটা তো সবার ক্ষেত্রে নয়। তোরা গুলোচ্ছিস। দেখ, এই দেখ, এইখানেতে ও বলছে আমরা এখানে নেগেটিভ যাদের বলছি তাদের ক্ষেত্রে ফিজিক্সে অনেক কিছু এক্সেপশনও আছে, ঠিক আছে। এই দেখ, এখানে তো তোর পুরোটা নেগেটিভ মাস তৈরি হচ্ছে, ডিফেক্টিভ মাসটা নেগেটিভ, মাস ডিফেক্টটা নেগেটিভ হচ্ছে, তো এখানে বাইন্ডিং এনার্জিটাও নেগেটিভ হচ্ছে। আচ্ছা, তুমি একটা এরকম এক্সাম্পল দিয়ে বোঝানো যার বাইন্ডিং এনার্জি নেগেটিভ, তাহলে বুঝতে সুবিধা হবে। দাঁড়া, আমাকে দেখতে হবে তাহলে। বাইন্ডিং এনার্জি নেগেটিভ হলে নিউক্লিয়াসটা ফর্ম করবে কি করে? এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি। সেটাই তো বলছি। বাইন্ডিং এনার্জি নেগেটিভ হলে ওরা কি নিজেরা তৈরি করতে পারবে? এক্ষেত্রে না ব্যাপারটা কি হয় শোন, ব্যাপারটা হচ্ছে আমরা যখন এখানে ম্যাথামেটিক্যালি অনেক কিছু করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি অনেক কিছু আলাদা হয়। তোর ম্যাথামেটিক্যালি তুই দেখছিস এখানে বাইন্ডিং এনার্জিটা নেগেটিভ হচ্ছে আমার, তাই তো? এবার যখন তুই যখন প্র্যাকটিক্যালি করতে যাবি তখন তোর এই বাইন্ডিং এনার্জি নেগেটিভের উপরে ডিপেন্ড করবে না। এটা আমরা নিজেরা বার করেছি এইভাবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা আরো ক্লিয়ারলি পরের দিন তোদের বলে দেবো, একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই গ্রাফটাতে তাহলে আবার যখন হাইয়েস্টে চলে যাবো তখন এটা ডিক্রিজ করবে। ওয়েট করতে 1 মিনিট।
আচ্ছা, আমি পরের দিন খুঁজে বলবো, এক্সাম্পল এখন পাচ্ছি না। প্যাকিং ফ্র্যাকশন কার্ভটা পুরো একদম অপোজিট হয় এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নে। দেখ, এটা ইনক্রিজ করে আস্তে আস্তে ডিক্রিজ করে, এটা ডিক্রিজ করে ইনক্রিজ করে। ঠিক আছে, এখানে লেখাটা বাদ চলে গেছে, মাস এনার্জি ইকুইভ্যালেন্স। মাস এনার্জি ইকুইভ্যালেন্স কি? ধর একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, বা দুটো, হ্যাঁ কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, দুটো অ্যাটম মিলে একটা অন্য অ্যাটম তৈরি করছে, তাদের তার মানে কিছু মাসের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সেই মাসটা, তার মধ্যে একটা মাস ডিফেক্ট হচ্ছে, সেই মাস ডিফেক্টটা বাইন্ডিং এনার্জি তৈরি করছে, সেই বাইন্ডিং এনার্জি থেকে আমরা ওখান থেকে বাইন্ডিং এনার্জিটা পাচ্ছি। তো ধর লিথিয়াম, একটা এক্সাম্পল এটা দেখ, লিথিয়াম আর হাইড্রোজেন নিয়েছি, যার এখানে মাসগুলো AMU ইউনিটে লেখা আছে। একটা হাইড্রোজেন থেকে লিথিয়ামকে তুই হিট করলি, করে হিলিয়াম পেলি, তাহলে এখানে মাস ডিফেক্টটা তুই কি করে বার করবি? যে দুটো তুই পেয়েছিস সে দুটো হচ্ছে ফাইনাল মাস, তার অ্যাড করবি। আর যে দুটো দিয়ে রিয়াকশন স্টার্ট করেছিস, লিথিয়াম আর হাইড্রোজেন, সেগুলো অ্যাড করলে তুই ইনিশিয়াল মাস পাবি। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল মাস, সেটাকে মাইনাস করে দিলে তুই পেয়ে যাবি মাস ডিফেক্ট AMU তে। AMU তে কি করে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হয় জানিস? 931.5 দিয়ে কনভার্ট করে দিবি। ঠিক আছে, এগুলো মনে হয় পড়েছিস না তোরা? পরে অঙ্কটা কর। Calculate the binding energy of the last neutron for 13 carbon given the atomic masses based on 12 carbon, যেটা মানে এটা করে গ্রুপ, কেউ একজন গ্রুপে পাঠা। এখানে কি হচ্ছে, 12C কার্বনটা আর নিউট্রনটা মিলে 13C কার্বনটা তৈরি করছে। তাহলে তার বাইন্ডিং এনার্জিটা বার কর। দেখিয়ে দাও দিদি। দেখ, 4.94 মেগা ইলেকট্রন ভোল্ট হ্যাঁ 4.94 মেগা ইলেকট্রন ভোল্ট এরকম বেরিয়েছে। হ্যাঁ 4.94 মেগা ইলেকট্রন ভোল্টে বেরোচ্ছে মাস ডিফেক্ট বাইন্ডিং এনার্জি। হয়েছে সবাই? ওদের গ্রুপে পাঠিয়েছে যেটা, ওটা ঠিকই আছে। পরে অঙ্কটা কর।
রিয়াকশনটা কি করে বানাচ্ছ ওই জায়গাটা একটু বলবে? দেখ কি বলেছে, ক্যালকুলেট দ্য বাইন্ডিং এনার্জি অফ দ্য লাস্ট নিউট্রন ফর 13C given the atomic mass based on 12C 12C এর 12C এর অ্যাটমিক মাস কত? 12ই হয়, তাই তো? 12C এর সাথে একটা নিউট্রনকে জুড়ে আমি 13C বানাচ্ছি। তাহলে ওর ওখানে লাস্ট নিউট্রন যেটা জুড়ছি সেটা জুড়তোর কত বাইন্ডিং এনার্জি লাগে, মানে বা তুই ধরতে পারিস যে ওই 13C থেকে একটা নিউট্রনকে বার করে দিতে কতকে এনার্জি দিতে হবে। দিদি পরে কোয়েশ্চেনটা একটু বের করো। এটা এরকম কিছু একটা আসছে ফর হিলিয়াম 4 হিলিয়াম 4 কত? 29.08। কাছাকাছি হয়েছে মোটামুটি। বল আর কি বললি বল। এটা কি করে করবি বলতো? মাস ডিফেক্ট বার কর। হিলিয়াম 4 এর মাস ডিফেক্ট কি করে বার করবি? দুটো প্রোটন প্লাস দুটো নিউট্রন তার মাস মাইনাস মাস অফ হিলিয়াম 4 নিউক্লিয়াস। ওই 29.39 মতন আসছে। দেখাবে একবার সলিউশনটা? দেখ আমি কিছু একটা নাম্বার নিয়েছি, কাছাকাছি এসেছে মোটামুটি। দেখ পুরো যদি সবাইকে 29 আসে কোনো সমস্যা নেই। ও আচ্ছা, মানে যেহেতু হিলিয়াম 24 আছে তার জন্য দুখানা প্রোটন আর দুখানা নিউট্রনের মাস যোগ করব, করে টোটালটার মাস থেকে বাদ দিয়ে দেবো, সেটাই মাস ডিফেক্ট। আচ্ছা, তার মানে ঠিক একইভাবে ওই যখন 5He2 আসবে তখন দুটো প্রোটন আর তিনটে নিউট্রনের মাস যোগ করে সেটার থেকে ওই টোটাল নিউক্লিয়াস। আচ্ছা, একদম যেমন প্রোটনের মাসটা ওই 1.007825 এম। হ্যাঁ, এবার দেখ কিছু কিছু অনেক অঙ্কেতে না, আমার কাছে যে অঙ্কগুলো টোকা আছে, কিছু অঙ্কে নিউটনের মাস দুটো অঙ্কে দুরকম দিয়েছে, এবার জানি না। ঠিক আছে, যেমন কোয়েশ্চেনে তোকে দিয়ে দেবে যে প্রোটনের মানে প্রবলেমে যেরকম দেয়া থাকবে ওরকম ওই মানে ওই মাসটি বসাতে হবে। ওটাই আচ্ছা আচ্ছা, দিয়ে দেবে তোকে। মানে আমরা যেটা জানি 1.008665 ওটা আমরা জানি যে যদি তোকে ওটা লিখলে দিদি অঙ্কটা একটু উপরের দিকে তোলো না, মানে ওই He5 এর মাসটা একটু দরকার। একটু আর কি নিচের দিকেই হয়ে গেছে রে, সরি। না আর একটু উপরে 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 দেখ একটু জুম আউট করে দাও স্ক্রিন। জুম করবো? কোশ্চেনটা দেখতে চাই। আচ্ছা, কোশ্চেনটা দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটা পারলেই তো সব কটা পারবি। যদি তোকে কোশ্চেনে দিয়ে দেয় তাহলে তো মিটেই গেল, যদি না দেয় তাহলে তো তোকে মুখস্থ করেই রাখবি নাকি, ওই ভরসায় থাকিস না। এই প্রবলেমটার ক্ষেত্রে 1.00898 এরকম মাসটা দিয়েছে নিউটন। আমি তো ওটাই বললাম যে বিভিন্ন প্রবলেমেতে এক একটা প্রবলেমে এক এক রকম দিয়ে দেয়। এরপরে দেখবি একটা অঙ্ক আছে, আগের দিনই মনে হয় করেছিলাম যে অঙ্কটা, সেখানে অন্য ছিল একটা মাস, আমরা বার করেছি তো অন্য একটা। সাতটার আসছে। হ্যাঁ দেখ কাছাকাছি আসছে তো ভ্যালু গুলো।
হ্যাঁ 26.74। হ্যাঁ, তাহলে হয়েছে, সবাইকার মোটামুটি হয়েছে। হ্যাঁ হয়েছে। তাহলে এগোই একটু। আচ্ছা, এটা বিটুইন লেখা ছিল, বাদ চলে গেছে চলতে গিয়ে। কুলম্ব এনার্জি, দেখ এটা একটা অঙ্ক এসছে বলে আমি এটা দিলাম। যদি দুটো কুলম্ব মিরর, এনার্জিটা কি? কুলম্ব এনার্জিটা তোরা পড়িস নি সেল মডেল আর এ মডেল, লিকুইড ড্রপ মডেল পড়েছিস? হ্যাঁ, লিকুইড ড্রপও পড়েছি সেটা। হ্যাঁ, লিকুইড ড্রপ মডেলে ছিল না কুলম্ব এনার্জি? হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই ভলিউম এনার্জি, সারফেস এনার্জি, কুলম্ব এনার্জি এগুলো ছিল। এক্স্যাক্টলি ওটাই করেছি। যদি আমরা একটা নিউক্লিয়াসকে একটা লিকুইডের ড্রপ মনে করে নিই, তাহলে সেখানে যে কুলম্ব এনার্জি টার্মটা পাবো সেটা হচ্ছে এটা। এখানে আমি কিসের জন্য কুলম্ব এনার্জি টার্মটা বার করেছি না, দুটো মিরর নিউক্লিয়াই নিয়েছি, যার একটার যদি অ্যাটমিক নাম্বার জেড হয়, অন্যটার Z+1 এরকম নিয়েছি। তাহলে তার ক্ষেত্রে আমার কুলম্ব এনার্জি এরকম হয়। তো বারও করেছিলিস মনে হয় এরকম একটা কিছু। এখানে হয়তো 4πε0 ছিল যখন ওখানে বার করেছিলিস। আমরা একটা- AC দিয়ে পড়েছিলাম, যদি কনস্ট্যান্ট দেওয়া হ্যাঁ, থাকতো। মানে এটা বার করিসনি, এটা কিভাবে টার্মটা আছে সেটা বার করিসনি। হ্যাঁ, না, এসি দিয়ে না, আমরা ওই কনস্ট্যান্টটাই A লেখা দিয়ে ছিল। শুধুমাত্র ওই মাস ফর্মুলাটা ইউজ করেছিলিস। একটা মাসের ফর্মুলা ছিল না, যেটা দিয়ে আমরা নামটাই ভুলে যাচ্ছি, সেমি এম্পেরিক্যাল মাস ফর্মুলা। হ্যাঁ আমাদের ওই ছিল না Z × Z-1/A to the হ্যাঁ power হ্যাঁ, 1, শুধু তো ওই তোরা ওটা ফর্মুলাটা পড়েছি। শুধু জানতিস যে ওর সামনে একটা এইটা পড়িনি। কনস্ট্যান্ট থাকে, ওর সামনে একটা কনস্ট্যান্ট থাকে, তার একটা নাম হচ্ছে কুলম্ব এনার্জি কনস্ট্যান্ট, তাই তো? আচ্ছা, আমরা করবো, ডিটেলসে করবো এবারে। তো আমি এটা দিদি বলছি কুলম্ব এনার্জি পার্টটা একবার একটু শর্টে বলবে, ঠিক মনে করতে পারছি না। মানে একটা টার্ম মনে আছে পড়েছিলাম ওই লিকুইড ড্রপ মডেলের ক্ষেত্রে, ওই -AC Z × Z-1/A to the power 1/3। আচ্ছা আমি বলছি, এরকম শুনে something। নে বলছি শোন। দেখ, যদি তুই এ টু দি একটা, পাওয়ার -1/3 মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস, ওটা মাস হ্যাঁ, আমি ফর্মুলা। বাই দিয়ে বললাম না, না ও বাই বাই বললো তো। ঠিক আছে, ওটা নিয়ে, ওটা আবার আসবে তখন বলবি সবাই মিলে। এখন হচ্ছে কুলম্ব এনার্জি টার্মের ব্যাপারটা কি শোন। যদি তুই ধরিস যে একটা নিউক্লিয়াস মানে হচ্ছে একটা লিকুইড ড্রপ কিরকম হয়, স্ফেরিক্যাল হয়। সেই স্ফেরিক্যাল হলে তার মানে একটা রেডিয়াস থাকবে তার, ঠিক আছে? পুরো স্পিয়ারের ক্ষেত্রে এই যে এর মধ্যে যে চার্জগুলো থাকবে নিউক্লিয়াসের মধ্যে, সেই নিউক্লিয়াসের মধ্যে ধর অনেকগুলো তো প্রোটন আছে, তো প্রোটনের মধ্যে কি ফোর্স কাজ করবে? কুলম্ব ফোর্স কাজ করবে। তো সেখানে তার একটা কুলম্ব এনার্জি তৈরি হবে। সেই তার যে ইলেকট্রোস্ট্যাটিক একটা যে এনার্জি তৈরি হচ্ছে প্রোটনের সাথে প্রোটনের জন্য, সেই এনার্জিটাই হচ্ছে এখানে কুলম্ব এনার্জি টার্ম হিসেবে ওখানে অ্যারাইভ করেছিল। আচ্ছা আচ্ছা, মানে ওই নিজেদের মধ্যে যে ফোর্সটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তার একটা এনার্জি হয়, যেটা তোরা ইলেকট্রিক ফিল্ড পড়ে থাকলে এনার্জি কি হয়, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ε0E²/2 হয় তো? ইলেকট্রিক ফিল্ড পড়েছিস তোরা? চার্জ পড়েছিস মনে হয়, 5th সেমে পড়ছিস। হ্যাঁ দিদি ছিল। হ্যাঁ সেকেন্ড সেমিস্টারে ছিল। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি হয় ε0E²/2। সেইটাই হচ্ছে এখানে কুলম্ব এনার্জি টার্মটাকে অ্যারাইজ করতো ওখানে। এক্স্যাক্টলি সেটাই এখানে আসলে ই এর ভ্যালুটা বসিয়েছি। দেখ নিচে Rn আছে, ফোর্স হলে কি হতো? ফোর্সটা আরে স্কোয়ার হতো। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আমরা কি করেছি, আমি একবারে আসলে এক্সপ্লেন করিনি, এটা একটা অঙ্ক দেখলাম সেই জন্য এটা দিয়ে দিয়েছি রে। এটা হচ্ছে কুলম্ব এনার্জি টার্ম, কুলম্ব এনার্জির জন্য যে ডিফারেন্সটা আসছে সেটা। কাদের মধ্যে ডিফারেন্স না, দুটো মিরর নিউক্লিয়াই নিয়েছি, যার এখানে একটা লেখা বাদ চলে গেছে। একজনের চার্জ হচ্ছে ZE, একজনের চার্জ হচ্ছে Z+1। তাহলে এখান থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছিস এটা হচ্ছে তার ফর্মুলা। আমি এটা করতে গিয়ে একটা অঙ্ক পেয়েছিলাম CSI এর নেটের। এটা কি প্রুফ করতে হবে?
মানে আগের না যে একদমই না, রিলেশনটা? একদমই প্রুফ করতে হবে না, এটা জাস্ট একটা অঙ্কতে পুট করতে হবে, করে এই ভ্যালুটা বার করতে হবে। এটা অ্যাকচুয়ালি নেটে এসেছে 1 বছর, ভাবলাম তোদের করাই, কিন্তু পারবি কি? এই অঙ্কটা একটু পরে করলে ভালো হতো না, কারণ টার্ম বড় বড় না হলে। কিছু দেখ, এই অঙ্কটা করার জন্য শুধু এই ফর্মুলাটুকুই লাগবে, কিন্তু তোদের যদি মনে হয় যে এইটা মানে এই ফর্মুলাটা কোত্থেকে এলো জানি তারপর করবি, তাহলে ঠিক আছে, পরে করবো। হ্যাঁ, সেটাই বেটার হবে। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এটা বার কর, আমি দেখিয়ে দিলাম। বার কর তো, মিন স্কোয়ার রেডিয়াস বার কর, আর স্কোয়ার। আচ্ছা, দেখিয়ে দিন এরপর। এটা হচ্ছে ফর্মুলা। দিয়ে দেয় যদি পরীক্ষা, হঠাৎ করে করেই দিই। মিন স্কোয়ার রেডিয়াসটা, রোটা হচ্ছে এখানে ডেনসিটি, নিউক্লিয়াসের ডেনসিটি, এটা বলেই দিই, ছাড়। এভাবে করতে হয় অ্যাভারেজ, জানিস তোরা। ওপরে আর স্কোয়ার, রো আর ডি টাও, টাও মানে হচ্ছে ভলিউম, এখানে রো আর ডি টাও। এখানে রোটা আমার কি, রোটা হচ্ছে আমার যতটা ভেতরে, যতক্ষণ আমি ভেতরে আছি, মানে আর যতক্ষণ আমার ক্যাপিটাল আর এর থেকে কম, ততক্ষণ আমার এখানটা রোটা কনস্ট্যান্ট। আর যেই আমি বাইরে যাব তখন আমার রোটা 0 হয়ে যাবে, কারণ বাইরে নিশ্চয়ই কোনো নিউক্লিয়ন্স থাকবে না, তার ডেন্সিটিও 0। তো এভাবে বসিয়েছি, ডি টাওটাকে 4 পাই আর স্কোয়ার ডি আর করেছি, কারণ আমরা এখানে ধরেই নিয়েছি স্ফিয়ার। সেখানে 4 পাই আর স্কোয়ার, 4 পাই কেটে গেল। আর যেটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, কনস্ট্যান্টটা ওপর নিচে ক্যান্সেল আউট হয়ে গেছে, ওরে আর স্কোয়ার বাই আর 5। তো এখান থেকে দেখ এই টার্মটা এসছে, আর এটা যদি কোনো সময় কাজে লাগে ওই জন্য করা যায়। আচ্ছা, এই অঙ্কটা কর। দিদি ক্যাপিটাল আরটা নিউক্লিয়াসের রেডিয়াস তো? হ্যাঁ, নিউক্লিয়াসের রেডিয়াস। অঙ্কটা কর, হাইজেনবার্গ আনসার্টেনটি দিয়ে করবি, দেখ পারিস কিনা, তারপর আমি বলে দেবো। হাইজেনবার্গ D হবে। আনসার্টেনটি রুলটা, হ্যাঁ ডি হবে। অপশন ডি, হ্যাঁ হ্যাঁ অপশন ডি। হ্যাঁ, ডি। -1/3 এটাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে সবাই পেরেছিস। নে। ঠিক আছে, সবাই একবার দেখে নিন। আরেকবার কোশ্চেনটা দেখাবে? একদম, কিছু অংশ কেটে গেছে রে আমার পিডিএফটা বানাতে গিয়ে। ডেলেক্স এর জায়গায় 2 আর বসালে কেন দিদি? এখানে আমরা ডায়ামিটার নিচ্ছি, আনসার্টেনটি কত, ডায়ামিটার না? পুরোটা তো ডেলেক্স। একটু উপরে ওঠাও, মানে নিচে নামাও। ঠিক আছে, হুম। আচ্ছা। এবার দেখ চার্জ ইন্ডিপেন্ডেন্স অফ নিউক্লিয়ার ফোর্সেস, যেটা তখন বলছিলাম ওটাই আমরা আলাদা করে লিখেছিলাম। দেখ দেখ তুই বলতে পারিস যে এখানে যে নিউক্লিয়ার ফোর্সটা কাজ করছে সেটা কিন্তু এন আর এন এর মধ্যে যা, পি আর পি এর মধ্যে তাই, আর এন আর পি এর মধ্যেও তাই। ঠিক আছে, কিন্তু দেখ পি পি এর তো একটা চার্জ আছে, আবার এন এন এর কোনো চার্জ নেই,
আবার এনপিরও কোনো চার্জের কোনো সিমেট্রি নেই, একজন নিউট্রন একজন নেই। তুই না হয় সিমেট্রি দিয়ে কিছু একটা নিউক্লিয়ার ফোর্স বুঝলাম না দিদি, আরেকবার বলো না। বলছি যে নিউক্লিয়াসের ভেতর কি কি থাকে? নিউট্রন, প্রোটন, ঠিক আছে। নিউক্লিয়ার ফোর্সটা কাদের মধ্যে কাজ করে? নিউট্রন আর প্রোটনের মধ্যে। তো নিউট্রন আমি যদি ধরি যে দুজনেরই চার্জ নেই, দুজনেই নিউট্রাল, তাহলে মানে দেখ আমরা এখন জেনে গেছি যে নিউক্লিয়ার ফোর্সটা কি জন্য হয়, সেটাকে বাদ দিয়ে আমি বলছি। যদি তুই অন্যভাবে ভাবতে চাস যে অন্য কিছু কারণ কিনা, চার্জের ওপর ডিপেন্ডেন্ট কিনা নিউক্লিয়ার ফোর্সটা, তাহলে দেখ নিউট্রনের কোনো চার্জ নেই, সেক্ষেত্রে যে ফোর্স একটা পাচ্ছি। প্রোটনের দুজনেরই চার্জ আছে, তাহলে সেক্ষেত্রে একটা নিউক্লিয়ার ফোর্স পাচ্ছি। কিন্তু নিউট্রন প্রোটনটা দুটো কোনো সিমেট্রি নেই, একজনের চার্জ আছে একজনের চার্জ নেই, ঠিক আছে। তাহলে এদের কিন্তু মানে যখন আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট আছে, মিরর নিউক্লিয়াই দিয়ে এক্সপেরিমেন্ট করা হয়, সেই এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে এদের চার্জ সিমেট্রি না থাকা সত্ত্বেও এদের মধ্যে নিউক্লিয়ার ফোর্স কাজ করে। তার কারণটা তুই এখন জেনে গেছিস, কারণ মেসন এক্সচেঞ্জ করে। আচ্ছা, হ্যাঁ, তো সেখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি তার মানে চার্জের উপর ডিপেন্ড করে না। এটা অ্যাকচুয়ালি আমার আগেই বলা হয়ে গেছে, এটা লেখা আছে বলে আরেকবার বললাম, ঠিক আছে। কিছু না, এমন কিছু না, যেটা আগে বলেছি সেটাই। এটা একটা প্রপার্টি। আচ্ছা, এই তো দেখলি। এবার আমাকে একটা কথা বল, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউক্লিয়ন। নিউক্লিয়ন বলতে তুই কাকে বুঝিস? প্রোটন আর নিউট্রন দুজনকেই বুঝিস। তাহলে ওদের দুজনকে আলাদা করবি কি করে? ওদের দুজনকেও তো আমাকে আলাদা করতে হবে। তো সেখানে একটা প্রপার্টি আনা হলো, তার নাম কি? আইসোস্পিন। আইসোস্পিন প্রপার্টিটাকে দিয়ে আমরা প্রোটন আর নিউট্রনকে আলাদা করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে প্রোটন আর নিউট্রন হলো টু ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ নিউক্লিয়ন একটা পার্টিকেল, তার দু রকমের অ্যাসপেক্ট হচ্ছে প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। তাদেরকে আমরা আলাদা করার জন্য নতুন একটা কোঅর্ডিনেট ইন্ট্রোডিউস করলাম, যার নাম আইসোস্পিন। নিউক্লিয়নের ক্ষেত্রে এই আইসোস্পিন শুধুমাত্র নিউক্লিয়নের থাকে না, আরো পার্টিকেল ফিজিক্সে যখন যাবি তখন দেখবি আরো অনেক রকমের এরকম পার্টিকেল থাকে, তাদের সবাইকারই আইসোস্পিন প্রপার্টি থাকে। তাদের মধ্যে নিউক্লিয়ন এক রকমের পার্টিকেল। এই নিউক্লিয়নের আইসোস্পিনের ভ্যালু হয় হাফ, এটা ক্যাপিটাল টি, হ্যাঁ, হাফ। এবারে এই আইসোস্পিন একটা মানে অ্যাকচুয়ালি আইসোস্পিনটা কি? একটা তো প্রপার্টি। সেই প্রপার্টিটার এখনো তোরা স্পেস সম্বন্ধে অতটা, শুধু দুটো স্পেসই পড়েছিস, কনফিগারেশন স্পেস আর তোর মোমেন্টাম স্পেস। তো আইসোস্পিন স্পেসের মধ্যে তার দুটো কম্পোনেন্ট হয়। এই আইসোস্পিনের দু রকমের কম্পোনেন্ট হয়, ঠিক আছে। সেই দুটো কম্পোনেন্ট কি? টি3 কম্পোনেন্টের ক্ষেত্রে এই টি3টাকে দিয়ে আমি প্রোটন আর নিউট্রনটাকে আলাদা করতে পারবো। একটা হয় প্লাস হাফ, একটা হয় মাইনাস হাফ। কে প্লাস হাফ হয়? প্রোটনের ক্ষেত্রে হয় প্লাস হাফ, নিউট্রনের ক্ষেত্রে হয় মাইনাস হাফ। এটা জাস্ট একটা ইনফরমেশন, ঠিক আছে। এখন এগুলো পুরো ডিটেলসে একদম প্রথম থেকে বুঝতে গেলে তোদের এমএসসি করতে হবে। মানে আইসোস্পিনটা ক্যালকুলেট করা যাবে প্রোটন আর নিউট্রনের ক্ষেত্রে? প্রোটন আর নিউট্রনের ক্ষেত্রে ক্যালকুলেট করা যাবে মানে এটা হয়, মানে বিভিন্ন এক্সপেরিমেন্ট বা ক্যালকুলেশন থেকে দেখা গেছে প্রোটনের ক্ষেত্রে হাফ হয়, নিউট্রনের ক্ষেত্রে মাইনাস হাফ। আইসোস্পিনটা জিনিসটা কি বুঝলাম? আইসোস্পিন হচ্ছে এক রকমের প্রপার্টি। স্পিন একটা প্রপার্টি হয়, জানিস তো? স্পিনটা কি? ওরিয়েন্টেশন হয়, তাই তো? ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে। অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা প্রপার্টি হয়, সেরকমই আইসোস্পিনটা একটা প্রপার্টি। এবার এটা উৎপত্তি হলো কোথা থেকে, ওসব পড়তে গেলে আমরা পার্টিকেল ফিজিক্সে যখন যাব তখন আরো ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। এখন জাস্ট ইন্ট্রোডাকশন, এগুলো এত ডিটেলসে বইতেও লেখা নেই মনে হয়, একটা খালি ওভারভিউ দেওয়ার জন্য এটা করা। আচ্ছা, এটা হলো দেখ, শুধুমাত্র প্রোটনের ক্ষেত্রে আমার প্লাস হাফ, আর শুধুমাত্র নিউট্রনের ক্ষেত্রে হচ্ছে মাইনাস হাফ। এবার নিউক্লিয়ন সিস্টেম মানে কি? প্রোটনও আছে নিউট্রনও আছে, সেক্ষেত্রে আমাদের সেটাকে আমরা
ধরে নিচ্ছি টিটা, তখন আমরা টিটাকে আই দিয়ে লিখছি আর টি3টাকে i3 দিয়ে লিখছি। এইবার এটা একটা ইনফরমেশন, এটা কোথাও কাজে লাগছে না। দুটো নিউক্লিয়ার সিস্টেমের জন্য আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আর আইসোস্পিন, এই তিনটে অ্যাড করলে আমি অড ইন্টিজার পাবো একটা। জাস্ট ইনফরমেশন হিসেবে ধর এগুলোকে, বুঝেছিস এখন? আচ্ছা, একটা সিস্টেম আছে যেখানে দুটো প্রোটন আছে, তার আইসোস্পিন তাহলে কত হবে? i3 দিয়ে লিখবো, কারণ দুটো আছে বলে আমরা টি দিয়ে আর লিখছি না, আই দিয়ে লিখছি। তাহলে কি হবে? একটা প্রোটনের জন্য T3 আর একটা প্রোটনের জন্য T3। তাহলে প্রোটনের ক্ষেত্রে T3 কত ছিল? হাফ। তাহলে হাফ প্লাস হাফ তাহলে 1। তাহলে যদি একটা সিস্টেম থাকে যার মধ্যে শুধুমাত্র দুটো প্রোটন আছে, তাহলে সেখানে আমার i3 হবে 1। আর আই কত হবে? আই তো অলওয়েজ হাফই হয়, তাই তো? এখানে কি পড়লাম? এখানে এটা কি একটু গুলিয়ে যাচ্ছে? এটা টি ছিল হাফ। নিউক্লিয়নের ক্ষেত্রেই আইসোস্পিন। দেখ, ব্যাপারটা হচ্ছে পার্টিকেল ফিজিক্সের মধ্যে পার্টিকেল গুলোর বিভিন্ন প্রপার্টি অনুযায়ী সাজানো হয়, ঠিক আছে? তার মধ্যে সেরকমই একটা প্রপার্টি হচ্ছে আইসোস্পিন। এই আইসোস্পিন নিউক্লিয়নের ক্ষেত্রে এই আইসোস্পিনের ভ্যালুটা হচ্ছে হাফ। নিউক্লিয়নের মধ্যে কে কে পড়ে? প্রোটন, নিউট্রন। তাহলে দুজনের ক্ষেত্রেই আইসোস্পিনটা হচ্ছে হাফ। এবার এই আইসোস্পিন স্পেসের ভেতরে T3 বলে একটা কম্পোনেন্ট হয়। সেটা কি এখন মাথা বেশি ঢোকাতে যাসনি, মাথা খারাপ হয়ে যাবে। T3 বলে একটা কম্পোনেন্ট হয়, সেই T3 কম্পোনেন্টটাই ডিসাইড করে আমরা প্রোটন নেবো না নিউট্রন নেবো। তাহলে আইসোস্পিনের এই T3 কম্পোনেন্ট দিয়ে আমরা দুজনকে আলাদা করতে পারবো। তো এখানে কর এটা দেখি, দুটো নিউট্রনের ক্ষেত্রে তাহলে কি হবে? i3টা -1 আর আইটা কি হবে? অলওয়েজ +1, কারণ আমি তো জেনেই গেছি নিউক্লিয়নের জন্য আই এর ভ্যালুটা। আর নিউট্রন প্রোটনের ক্ষেত্রে তাহলে কি হবে? প্লাস আর মাইনাস সাথে 0 হবে, জিরো হয়ে আইটা যাবে আর ইকুয়াল টু 1। হয়ে গেল। আচ্ছা, এটাও একটা ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে, এটা এখন কাজে লাগবে না, জাস্ট দিয়ে রাখলাম একটা। চার্জ অফ দ্য সিস্টেম অফ নিউক্লিয়ন। চার্জ বলে একটা জিনিস পাবি পরে গিয়ে, মানে চার্জ মানে এটা কিন্তু এই চার্জ নয়, মানে যে চার্জ আমরা ইলেকট্রিক ফিল্ডে পড়ে এসেছি। এটাও হচ্ছে পার্টিকেলদের একটা হাইপার চার্জ অনেক কিছু আসবে। ওটা একদম নতুন তোদের কাছে। তো ওটাকে আমরা এই ফর্মুলা দিয়ে ইউজ করি। এটাকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। i3টা হচ্ছে যেটা i3 পেয়েছি, এ মানে মাস নাম্বার, এভাবে লেখা হয়। এটা কিছু এখন কাজে লাগবে না তোর এই মুহূর্তে। আচ্ছা, এটা ভেরিফাই কর দেখি। এটা কর, এই তিনটের বল। ক্যাপিটাল কিউটা কি? ক্যাপিটাল কিউটাই তো চার্জ। ও আচ্ছা, তোরা বলতেও পারিস ওই চার্জের সাথে মিলেই যাবে, এই চার্জও মিলে যাবে ওই চার্জের সাথে। এমনি চার্জের যেটা, মানে যেমন প্রোটনের যেমন চার্জ হয় 1+1, নিউট্রনের যেমন 0। আমরা তখন পার্টিকেল ফিজিক্স দিয়ে এগুলো সব প্রমাণ করব যে চার্জের সাথে মিলে যাবে, স্পিনের সাথে মিলে যাবে, আইসোস্পিন মিলে যাবে, হাইপার চার্জ মিলে যাবে, ব্যারিয়ার নাম্বার, অনেক কিছু আসবে আস্তে আস্তে। ওটা পড়তে ভালোও লাগে ওগুলো। একটা দেখিয়ে দাও দিদি। একটা দেখিয়ে দেবো, দেখ। একটা দেখাতে গিয়ে দুটো দেখানো হয়ে গেল। দেখ, লিথিয়াম 3, লিথিয়াম 6, তো এর মধ্যে কটা প্রোটন আছে? 3টে প্রোটন। কটা নিউট্রন আছে? তাহলে 3টে নিউট্রন। তাহলে 3টে প্রোটনের, তাহলে সিস্টেমের টোটাল কটা আছে? 3টে। হ্যাঁ, তাহলে প্লাস হাফ মাইনাস হাফ করে 0 হয়ে গেল। 2 হিলিয়ামের ক্ষেত্রে কি হবে? 2 আইটা বের করো, আইটা দিদি। i3টা বার করতে বলেছি। ও আচ্ছা, মানে ওই প্রথমটার জন্য -1, পরেরটার জন্য 0, তারপরেরটার জন্য +1, এরকম ভাবে বলা আছে। না, ভুল বুঝেছিলাম কোশ্চেনটা, ঠিক আছে, বুঝতে পেরেছি। i3 হচ্ছে, i3 ভ্যালু হয় অলওয়েজ হাফ। প্রোটনের জন্য +1/2, নিউট্রনের জন্য -1/2। 3টে প্রোটন আছে, তাহলে 3 ইন্টু +1/2 প্লাস 3 ইন্টু -1/2
তাহলে দুটো সেম হয়ে গেল, কাটাকুটি হয়ে 0 হয়ে হ্যাঁ গেল। বুঝতে পেরেছি। এর তারপরের এক্সাম্পল দুটো দেখ, তাহলেই বুঝতে পারবি। ক্লিয়ার আছে, মানে বলছে টোটালটা বের আইটা করতে হবে। বলছে আইটা তাহলে কি সেম হবে, মানে হাফই হবে তিনটে অ্যাটমের ক্ষেত্রে? আইটা দেখ, আইটা হচ্ছে নিউক্লিয়নের জন্যই হাফ, নিউক্লিয়নের জন্য হাফ। তুই প্রোটন আর এক একটা নিউক্লিয়নের জন্য যদি হাফ করে ধরি তাহলে প্রত্যেকটা তাহলে 6 1 হবে, হ্যাঁ 1 কি করে হবে? হাফ Six হাফ হবে। হাফ হাফ 6 হবে। হ্যাঁ, ছটা ঠিক আছে, 3 হবে, 3 হবে। 3 হবে, 3 হবে। এখানে আই বার আইটা তার মানে সব ক্ষেত্রেই 3 হবে। এখানে যেগুলো দেওয়া আছে সব ক্ষেত্রেই 3 হবে। আইটা বার করতে দেয় না কেন বলতো? কারণ দেখ, তুই আইটাকে কখন কনসিডার করবি? যখন নিউক্লিয়ন আছে, তার সাথে ধর একটা ব্যারিয়ন আছে বা একটা মেসন আছে, এগুলো একটা পার্টিকেল, যেমন ফোটন একটা পার্টিকেল, তাই তো? তো এদের ক্ষেত্রে আইটা ভ্যারি করে, তো সেক্ষেত্রে আমি আইটাকে কনসিডার করব। কিন্তু এদের ক্ষেত্রে প্রোটন আর নিউট্রনের জন্য ভ্যারি করে কোনটা? i3টা। ওই জন্য i3টা বার করতে দিয়েছে শুধু। আমার আইটা বার করে কি লাভ? তিনজনের ক্ষেত্রেই সেম আসছে, ওরম ভাবেই তো দিয়েছে না। দেখ কিরকম ভাবে দিয়েছে। হয়েছে, বোঝা গেছে? নিউক্লিয়ার স্পিনে যাই। স্পিন, তোরা স্পিন পড়েছিস, স্পিন বলতে কি বোঝায় জানিস নিশ্চয়ই। হ্যাঁ, কেউ একজন বলতো স্পিন কি? একটা ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা পার্টিকেলের সঙ্গে রিলেটেড। ভালো শোনা গেল না। আচ্ছা, কে বলছিস? আমি দেখে বলি, দাঁড়া তো, একটু নাম ধরে ধরে ডাকি। কে বলছিস বল? স্পিন বল, হচ্ছে একটা বিবেক বল। ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকেল, যেটার কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নেই। ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম ওটার নাম, মানে ওটা একটা ইন্ট্রিনসিক, হ্যাঁ ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর কেউ কিছু বলবি? ঠিকই আছে বিবেকের। আর কেউ কি একজন বলছিলিস কিছু একটা? স্পিনটা দরকার হলো কেন? স্পিনটা স্টার্ন গার্লেক এক্সপেরিমেন্ট করার পরে দেখা গেল যে আমাদের যে ট্রেস গুলো পাচ্ছি সেগুলো মানে ইভেন আসছে, অড আসার কথা, যেখানে যদি আমরা ওই যে স্পেস কোয়ান্টাইজেশন ধরি অ্যাঙ্গুলার মোমেন্টামে, সেক্ষেত্রে স্পিনটাকে কনসিডার করা হলো তারপরে। হ্যাঁ, সেটা তো বুঝলাম যে কোথা থেকে এসেছে স্পিনটা। আমি বলছি যে স্পিনটার কাজ কি, স্পিন কি করে, স্পিন দিয়ে আমরা কি ডিটারমাইন করি? ওরিয়েন্টেশন। হ্যাঁ, ওরিয়েন্টেশন তো ঠিক আছে, কার ওরিয়েন্টেশন? যার স্পিনের কথা বলছি। ইলেকট্রনিক মানে প্রোটন নিউট্রন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, এরকমই আর কি, ঠিকই আছে। হ্যাঁ, তো এখানে তাহলে আমার নিউক্লিয়ারের স্পিন মানে কি, কাদের কাদের স্পিন আমি ডিসাইড করব? প্রোটনের আর নিউট্রনের। এবার স্পিনের ভ্যালু, আচ্ছা আরেকটা কথা বলতো, প্রোটন আর নিউট্রন কি, ফার্মিয়ন না বোসন? ফার্মিয়ন। কেন ফার্মিয়ন কেন? স্পিন হাফ এদের। ফার্মি ফলো করে স্পিন হাফ, হাফ ইন্টিগ্রাল স্পিন। হাফ ইন্টিগ্রাল স্পিন হয় তাদের। ফার্মি-ডিরাকের বৈশিষ্ট্য মানে প্রপার্টিজ, বাংলা বলছি প্রচুর। একটা পার্টিকুলার সেই জন্য- এনার্জি স্টেটে দুটোই থাকতে পারে ম্যাক্সিমাম, দুটোই কি থাকতে পারে? মানে দুটোই ফার্মিয়ন পার্টিকেল থাকতে পারে। হ্যাঁ, তাদের স্পিন অপোজিট হবে, Half ওরিয়েন্টেশনটা integral. অপোজিট হবে। অপোজিট হবে। স্পিন অপোজিট হবে। এগুলো ফার্মি-ডিরাক তো জানিসই। আচ্ছা, তাহলে এদের যদি আমি স্পিন, তাহলে কি হবে? h/2। এটা আসলে পেয়েছি ওই আইগেন ভ্যালু ইকুয়েশন সলভ করে, আমি স্পিন পাই h/2। এগুলো তো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই তো? হ্যাঁ, এগুলো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম।
আচ্ছা, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে এস এর ক্ষেত্রে প্রোটনের ক্ষেত্রে এইচ কাট বাই টু, এস এর নিউট্রনের ক্ষেত্রেও এইচ কাট বাই টু। এগুলো তোরা জানিস, এগুলো কি বলবো, এস এর স্কোয়ারের ক্ষেত্রে এটা হয় হাফ ইন্টু হাফ প্লাস 1, তাহলে এটা হবে। আচ্ছা, আর কি হয়? স্পিন, এটা হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা থাকবে, সেটা কিসের মাল্টিপ্লিকেশন হবে? এইচ কাট। জেড ডিরেকশনে এলজেড কত হয়? এইচ কাটের ইন্টিগ্রাল মাল্টিপল হয়, এমএইচ হয়। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের আইগেন ভ্যালু ইকুয়েশন সলভ করলে কত পাস? আইগেন ফাংশন, আইগেন ভেক্টর, কি বলে, আইগেন ভ্যালু এমএইচ ক্রস। দিদি বুঝতে পারছি না। এখানে বোঝার কিছু নেই, যা ছোটবেলা মানে স্যারের সাথে। হ্যাঁ বল। এখানে আমার একটা প্রশ্ন আছে যে আমরা যখন ইলেকট্রনের ক্ষেত্রে পড়ি, ইলেকট্রনটা তো একটা পার্টিকুলার নিউক্লিয়ারকে সেন্টারে রেখে একটা অরবিটাল মোশন দিচ্ছে, সেটার ক্ষেত্রে ওর একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা পাচ্ছি, ঠিক আছে? তো এখানে প্রোটন আর নিউট্রন তারা তো মানে সেন্টারের মধ্যে খুব একটা অল্প জায়গার মধ্যে থাকে, এদের মানে মোশন কিরকম, মানে এদেরও কি ওই রকম মোশন থাকে? না হলে এদের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা আসছে কোত্থেকে? না, এদের ওরকম মোশন তো পসিবল নয় না, ওরকম মোশন কি পসিবল? তাহলে এটা আসছে কি করে, এটাই মানে প্রশ্নটা। মানে কিভাবে তৈরি হচ্ছে বলছিস অ্যাঙ্গুলার মোমেন্টাম? হ্যাঁ হ্যাঁ, ওদের মধ্যে একটা নিউক্লিয়াসের নিজের একটা ওরিয়েন্টেশন আছে, বুঝেছিস? নিউক্লিয়াসটা একটা অ্যাটমের মধ্যে যে থাকে তার নিজেরই একটা ওরিয়েন্টেশন থাকে, যে সে কোনখানে থাকে না থাকে, সেই হিসেবে করা হয়। অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্সেতে আমরা সবকিছু সবার উপর অ্যাপ্লাই করি। একটা জিনিস আবিষ্কার করেছি মানে সেগুলোকে আমি সবার উপর অ্যাপ্লাই করব। তো এক্ষেত্রে অ্যাপ্লাই করে আমরা হয়তো কিছুটা ভ্যালু পাবো। এক্ষেত্রে ওই জন্যই দেখ, এক্ষেত্রে আমরা কখনোই দেখবি না যে প্রোটনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তোকে বার করতে বলছে। এখানে দেখ সবকিছু মিলিয়ে একটা মোমেন্টাম নেবো, যেটার নাম দিচ্ছি নিউক্লিয়ার স্পিন। নিউক্লিয়ার স্পিন তো যেমন ধর ইলেকট্রনের ক্ষেত্রে বা যে কোনো সিস্টেমের ক্ষেত্রে তোর ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এগুলোকে কতটা গুরুত্ব দেওয়া হয়, এখানে কিন্তু অতটা গুরুত্ব দেওয়া হয় না, কারণ এখানেতে সেরকমই ভ্যালু পাওয়া যাবে। এখানে আমার প্রোটন আর নিউট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম প্লাস যেটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইগুলোকে মিলিয়ে আমি পাচ্ছি নিউক্লিয়ার স্পিন। দুটোকে টোটাল করে যেটা পাই, যেটা আমরা বলি টোটাল ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাকেই এখানে নিউক্লিয়ার স্পিন ধরা হচ্ছে। এবার ধর ওরিয়েন্টেশন কিরকম হয়। ওরিয়েন্টেশন বলতে এখানে ধর কোনো একটা কম্পাউন্ড তৈরি করেছে, ঠিক আছে? সেই কম্পাউন্ডের নিউক্লিয়াসগুলো সেই কম্পাউন্ডের রেসপেক্টে কিছু একটা ওরিয়েন্টেশনে আছে, সেই হিসেবে তোকে এখানে ক্যালকুলেট করতে হবে। ইলেকট্রন তো খুবই অ্যাক্টিভ, কিন্তু নিউক্লিয়াস কি ইলেকট্রনের মতো অতটা অ্যাক্টিভ? নিউক্লিয়াস গুলোকে ওই কোন একটা কম্পাউন্ডের রেসপেক্টে এরকম ভাবে ওরিয়েন্টেশন করতে হবে। জাস্ট থিওরিটাকে এর উপর আমি অ্যাপ্লাই করছি, বুঝেছিস? এই হচ্ছে ব্যাপার। যখন একটা এবার এখানে ভ্যালু বসিয়ে দেখতে পাবি, তাহলে এই যে ভ্যালুগুলো আমরা নিয়েছি নিউট্রনের বা প্রোটনের, যে ভ্যালুগুলো নিয়েছি সেই ভ্যালুগুলো এখানে বসালে তুই এগুলো পাবি। যখন আমার অড নিউক্লিয়াই হবে তখন আমার যেগুলো হবে সব অড মাল্টিপল অফ ইন্টিজার আর কি। ইভেন নিউক্লিয়াই হলে সেটা এখানে ভ্যালুগুলো পুট করলে এই ভ্যালুগুলো পাবি। আর যদি সবকটা ইভেন আর সবকটা জেড হয়ে যায়, সবকটা মানে জেড ইভেন আর সবকটা এন ইভেন, তাহলে আমার সেখানে যে অলওয়েজ 0 পাবো। নাও নিউক্লিয়ার প্যারিটি কি বলে এবার? যদি কোনো এক্সচেঞ্জ করি, যদি আমরা কোনো দুটো পার্টিকেলকে, তাহলে সেটা সিমেট্রিক থাকছে কিনা, সেটা হচ্ছে প্যারিটি। পার্টিকেলকে এক্সচেঞ্জ করবি?
হ্যাঁ, পার্টিকেলের পজিশন। না না না, এটা 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 আইডেন্টিক্যাল পার্টিকেলস এর কথা বলছিলাম আমি। আচ্ছা, হ্যাঁ, সেটা আইডেন্টিক্যাল পার্টিকেলের বিষয়টাই পুরো অন্য, মানে সেখানে তুই পার্টিকেলকে মানে প্যারিটি মানে হচ্ছে যে আমি যদি কোনো একটা জিনিসকে সাইনটা ইন্টারচেঞ্জ করে দিই তাহলে সেটা সিমেট্রিক থাকছে না, অ্যাসিমেট্রিক হয়ে যাচ্ছে। আর কেউ কিছু বলবি প্যারিটি সম্বন্ধে? মানে আন্ডার রিফ্লেকশন। হ্যাঁ, রিফ্লেকশন অপারেশনের ইয়েতে মানে ওটা সিমেট্রিক হচ্ছে না অ্যাসিমেট্রিক হচ্ছে সেটা। প্যারিটি অ্যাকচুয়ালি একটা অপারেশন, প্যারিটি একটা অপারেশন আর কিছু না। প্যারিটি একটা অপারেশন এবং সেখানে একটা অপারেটর ইউজ করা হয়, সেই অপারেটরটার নাম হচ্ছে প্যারিটি অপারেটর, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। এটা যখন কোনো একটা ধর কোনো একটা পার্টিকেল বা কোনো, যেমন এখানে নিউক্লিয়াস, ঠিক আছে, সেই নিউক্লিয়াসটাকে যদি আমরা একটা ওয়েভ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই ওয়েভ ফাংশনটা কিসের ফাংশন হবে? ধর পজিশনের ফাংশন। সেই যে পজিশনের ফাংশনটা পাচ্ছি, সেই পজিশনের ফাংশনটার উপরে যদি প্যারিটি অপারেটর লাগাস, মানে প্যারিটি অপারেটর তার উপর কাজ করাস, তাহলে তুই কি দেখতে পাবি? তার পজিশনগুলো সব রিফ্লেক্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, রিফ্লেকশন ঘটিয়ে দেয়। এটা হচ্ছে প্যারিটি অপারেটরের কাজ, ঠিক আছে। এই প্যারিটি দু রকমের হয়, একটা হচ্ছে মানে ওই করেসপন্ডিং প্লেনে ওই রিফ্লেক্টরের মাধ্যমে ইমেজটা হ্যাঁ, তৈরি হ্যাঁ। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি চাই যে আমার এই প্লেনে আছে, আমি 180 ডিগ্রি চেঞ্জ করব, ওকে, তখন আমি তার উপরে একটা অপারেটর কাজ করাবো যার নাম হচ্ছে প্যারিটি, সেটা হচ্ছে প্যারিটি অপারেশন। এবার তোরা যেটা আইডেন্টিক্যাল পার্টিকেল বলিস, আইডেন্টিক্যাল পার্টিকেল কি না সেটা প্রুফ করার জন্য এই অপারেটরটা দিয়ে আমরা কাজ করি। যদি দেখি যে প্যারিটি অপারেশন করার পরেও ওদের কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হচ্ছে না, সেম থেকে যাচ্ছে, তাহলে মানে আর কি সাইনটা চেঞ্জ হচ্ছে না, তখন আমরা কি বলি সেটা আইডেন্টিক্যাল। আর যদি দেখি সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে ওটা আইডেন্টিক্যাল নয়। এটাকে জাস্ট ইউজ করে আমরা ওটাকে দেখাই। প্যারিটি অ্যাকচুয়ালি একটা অপারেটর। আচ্ছা, ইভেন প্যারিটির জন্য প্যারিটি অপারেটরের আইগেন ভ্যালু হয় 1। আইগেন ভ্যালু মানে কি, তুই এর উপরে কাজ করালে তো এখানে সাইনটা প্লাস আসবে, আর মাইনাস আসে মানে সেটা হচ্ছে অড প্যারিটি। প্যারিটিও হচ্ছে একটা প্রপার্টি আর কি, বুঝেছিস? আচ্ছা, এটা প্রুফ করতে পারবি কি? প্যারিটি ইজ এ কনজার্ভ কোয়ান্টিটি। আচ্ছা, কোনো কিছু কনজার্ভ কোয়ান্টিটি প্রুফ করতে গেলে কি করতে হবে? কোনো অপারেটরকে, হ্যামিল্টনিয়ানের সাথে কমিউটেটর যদি ছিল হবে। রিলেশন হ্যাঁ, হার্মিসিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ানের সাথে কমিউট করলে পরে ওটা কনজার্ভ। হ্যাঁ, কর দেখি, প্রুফ কর। আচ্ছা, আমি দেখি ছাড়। যদি হ্যামিল্টনিয়ান, এখানে ইকুয়াল সাইন আছে, ঠিক আছে, যদি হ্যামিল্টনিয়ানটা যদি তোর প্যারিটি অপারেটরের সাথে কমিউট করে, তাহলে আমি দেখতে পাবো যে প্যারিটি অপারেটরটা হচ্ছে কনজার্ভ কোয়ান্টিটি। কিন্তু প্যারিটি কিন্তু পুরোপুরি কনজার্ভ কোয়ান্টিটি নয়, কারণ প্যারিটি অপারেটর প্যারিটি ব্রেক করে, মানে প্যারিটি অপারেশন ব্রেক করে কোথায় বলতে? বিটা ডিকেতে, বিটা উইক, ডিকে। বিটা ডিকে, গামা ডিকে, এগুলোতে ওই উইক ইন্টারেকশনের ক্ষেত্রে। উইক হ্যাঁ একদম, উইক ইন্টারাকশনের ক্ষেত্রে এগুলো দেখা যাবে। নিউক্লিয়ার এনার্জি স্টেট কি? নিউক্লিয়ার এনার্জি স্টেট কিছুই নয়। যেমন আমরা এমনি ইলেকট্রনিক এনার্জি স্টেটকে রিপ্রেজেন্ট করি, সেম ভাবে আমরা নিউক্লিয়ার এনার্জি স্টেটকে রিপ্রেজেন্ট করব এই ফর্মুলা দিয়ে, এই তোর প্যারিটি আর স্পিন দিয়ে। অ্যাটমিক পড়েছিস? তোদের অ্যাটমিক ছিল, পড়েছিস? অ্যাটমিক ছিল না, এবারে আছে। হ্যাঁ ছিল আগের বারে। অ্যাটমিক ফিজিক্সে তো পড়েছিস এগুলো, প্যারিটি, স্পিন। একটা এনার্জি স্টেটকে রিপ্রেজেন্ট করতে গেলে এভাবে লিখতাম তো, যে তার স্পিনের ওপরে প্যারিটিটাকে লিখে দিতাম এরকম ভাবে, ও প্লাস, 1 মাইনাস, 2 প্লাস, এগুলো ছিল তোদের? উনি বলছেন না, ছিল না মেবি। দিদি আরেকবার রিপিট করো না এই জায়গাটা। হ্যাঁ, বললাম যে যেমন আমরা একটা ইলেকট্রনিক, তোদের মনে হয় এগুলো ছিল না, ওই জন্যই তোরা ভাবলে যাচ্ছিস। না, নিউক্লিয়ার এনার্জি তো জানি না ঠিকঠাক। বা বলতে চাইছি যে যেমন ইলেকট্রনিক এনার্জি স্টেট হয়, ঠিক সেরকম ইলেকট্রনিক এনার্জি স্টেটও
হয় সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব জে পি এরকম ভাবে। যেটা হচ্ছে আমার এখানে স্পিন আর পিটা হচ্ছে প্যারিটি। লেবেল করছি, বুঝতে পেরেছিস? লেবেল করি যখন, তখন এভাবে লিখতে হয় এনার্জি স্টেট গুলোকে। যার প্যারিটি 0, এই প্যারিটি বার করাটা শিখিসনি তোরা? সেল নিউক্লিয়ার মডেলে ছিল মনে হয়, সেল মডেলে শিখেছি। শিখেছিস তো? ভুলে গেছিস, আবার শিখতে হবে। সেল হ্যাঁ, মডেল বুঝে আমাদের ছিল না। জানি না, বলে কিছু দিদি। ছিল দিদি, কিন্তু কিছু প্যারিটি মনে বের নেই। করাটা আরেকবার বলে দাও। ঠিক আছে, আমি যখন করাবো তখন বলবো, এখন এখানে পুরো এঁকে এঁকে বোঝাতে হবে। প্যারিটি বের করা, প্যারিটি বের করা সহজ, সেল মডেলটা পড়লেই পেরে যাবে, কিন্তু একটু মনে রাখতে হবে, এটাই যা। সেল মডেল পড়াবে তো তুমি? হ্যাঁ অবশ্যই, এর পরের দিনই হ্যাঁ। মডেল গুলো পড়াবো। আজকে মডেল আর হতো না, আজকে তাও যতটা পারলাম কভার করলাম। লিখে লিখে করতে গেলে অনেক টাইম চলে যাবে আমার যা মনে হচ্ছে। বলছি 24 নম্বর YouTube live পেজে দেখতে সবথেকে সুবিধা। ওই ইভেন আর অডের ব্যাপারটা আরেকবার একটুখানি দেখাবে। 24 এটা হ্যাঁ, শেষের দিকে, একটু শেষের দিকে। দেখ, এটা মানে 25 মনে হয়, 25। হ্যাঁ, এই জায়গাটা, ওই যে ফর ইভেন জেড আর এন, ইভেন এন যে ইকুয়াল টু 0 হচ্ছে, এই জায়গাটা একটু আচ্ছা অসুবিধা আমাকে হচ্ছে। বল, ইভেন যদি জেড হয়, ঠিক আছে, তাদের ওরিয়েন্টেশন গুলো কিরকম হবে? একটা প্লাস একটা মাইনাস, হ্যাঁ, তাই তো? তাহলে ইভেন হলে কি হবে? প্লাস মাইনাস করে করে কেটে যাবে। হুম এনার ক্ষেত্রে কি হবে? সেম হবে, হুম তো সেটা 0 হয়ে যাবে না? হুম, ঠিক আছে। বুঝেছিস? এই হচ্ছে ব্যাপার। আসলে এখানটা না, এটা একদম ইন্ট্রোডাকশন তো, এবার তোদের দিয়ে দিয়েছে জেনারেল প্রপার্টিস, এগুলোকে এক্সপ্লেন করতে গেলে যথেষ্ট পড়াতে হবে, বুঝেছিস? কারণ আমি একদম শর্টে বোঝাচ্ছি, এই জন্য একটু ডিফিকাল্টি হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা দেখ, এখানে দেখলেই বুঝতে পারবে, গ্রাউন্ড স্টেট অফ ইভেন নিউক্লিয়াই, এইমাত্র বললি না ইভেন নিউক্লিয়াইতে কেন 0+ হচ্ছে? কারণ সবই কেটে কুটে 0 হয়ে যাচ্ছে স্পিন গুলো। আর পজিটিভটা কেন হচ্ছে সেটা তো আমি এক্সপ্লেন করবো সেল মডেল দিয়ে, ইনফরমেশন। আচ্ছা, আর কিভাবে প্যারিটিকে ডিসাইড করতে হয়? প্যারিটি ডিসাইড করে -1 দিয়ে। তোকে তোকে অ্যাকচুয়ালি বলে দেবে, একটা অ্যাটম বলে দিল, সেই অ্যাটমের এল কত তোকে আগে বার করতে হবে, তার জন্য আলাদা ফর্মুলা আছে। এল বার করলি, সেই এল বার করে এর মাত্রা বসাতে হবে। যদি এলটা অড হয়ে যায় তাহলে এর প্যারিটি হবে মাইনাস, আর যদি এলটা ইভেন হয় তাহলে এর প্যারিটি হবে +1। For a system, the overall parity is given by the product of intrinsic parity and that due to orbital motion. মানে কিরকম? প্যারিটিটা ডিসাইড করবে ওভারঅল প্যারিটি, মানে কি? ধর তোর আছে 8 6 16, তাহলে এখানে আটটা কি বলে প্রোটন আছে আর 8টা নিউট্রন আছে, তাহলে তোকে আগে প্রোটনের জন্য বার করতে হবে, ঠিক আছে, প্লাস নিউট্রনের জন্য বার করতে হবে এলটা। 8টা প্রোটনের জন্য এল বার করতে হবে, 8টা নিউট্রনের জন্য এল বার করতে হবে, করে প্রোটনের জন্য -1 ইন্টু নিউট্রনের জন্য -1 তাহলে ওগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে করে যেটা আসবে প্যারিটি সেটাই হবে ওর প্যারিটি। আরো ডিটেলস এগুলো পড়বো, চিন্তা করিস না, অনেক ডিটেলস পড়তে হবে এগুলো। বলছি নিউক্লিয়ারের জন্য কোন বইটা পড়বো? দেখ অনেকগুলো বই আছে, আগের দিন একটা বলেছিলাম এস.এন. ঘোষাল। এস.এন. ঘোষালটা একটুখানি মানে কি বলবো, ওটা একটু ধৈর্য ধরে পড়তে হবে, আর মানে যাদের সময় কম হাতে তারা রয় নিগমটা পড়তে পারিস, রয় নিগমের বইটাও ভালো। কি বললে দিদি, বুঝতে পারলাম না। রয় নিগম ROY রয়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। সোনু নিগমের নিগম, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তোদের কি এরকম PDF দেখে পড়তে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু প্রবলেম তো হয় অবশ্যই হিসাবগুলোর বেলা।
কে বলছিস দেখি? তুষার দাঁড়া। বোর্ডে লিখলে সুবিধা হয় নাকি? ঠিক আছে, ব্যাস আমি এতটাই করেছিলাম রে আজকে। আর দুটো প্রপার্টি খালি বাকি আছে। দেখ এখানে এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? না। কি রয় নিগমের পিডিএফ আছে? দেখতে হবে আমাকে। হ্যাঁ আসো রাজদীপ। ঠিক আছে, পরের দিন আবার দেখা হবে। পরের দিনকে আমাকে এখন জোগাড় করতে হবে কিভাবে রেকর্ডিং করা যায়। বলছি আজকে পিডিএফটা একটু দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো। ওটা কিন্তু তোরা ঠিক করে নিস, হ্যাঁ? আইসো দায়া ফার, ওটা PHER। আমার কিন্তু পিডিএফটা কারেকশন করা হয়নি, একটু ঠিক করে নিস, বারবার বলে দিচ্ছি। ঠিক আছে। আর ওই হ্যাঁ বল। ঠিক আছে। আর বাইন্ডিং এনার্জির একটা এক্সাম্পল আমি দেখে রাখবো, বোঝাবো ওটা পরের দিন। ঠিক আছে, যা সবাই লেফট করে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। আর রেকর্ডিংটা কি নামটা ভুলে গেলাম আমি, অভিরূপ না? হ্যাঁ বলছি, তাহলে তুই কি করবি, এটাকে ড্রাইভে সেভ করে দে না?